আজকে আমরা অ্যাটমিক যে ফিজিক্স 12-এর সেটাকে কন্টিনিউ করব। তো ফার্স্ট যেটা দেখব আমরা সেটা হচ্ছে গিয়ে বোরের যে কোয়ান্টাইজেশন রুলটা ছিল বা কোয়ান্টাম কন্ডিশন, সেই বোরের কোয়ান্টাম কন্ডিশনটা আমরা ডি ব্রগলি হাইপোথিসিস থেকে প্রমাণ করতে পারি। ওকে, সেটাই আমরা আজকে দেখব এখানে। সো আমরা সবাই জানি যে ডি ব্রগলি হাইপোথিসিস কি বলছে। সো উই নো যে কোনো কোয়ান্টাম পার্টিকেল যখন মুভ করে, একটা ভেলোসিটিতে যখন মুভ করে, তখন তার সাথে একটা অ্যাসোসিয়েটেড ওয়েভলেন্থ জেনারেট করে। সেই ওয়েভলেন্থটাকে বলা হয়ে থাকে ডি ব্রগলি ওয়েভলেন্থ। সেটা ল্যামডা দিয়ে রিপ্রেজেন্ট করছি আমি এখানে। সো ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই পি। সো যেখানে এই এইচটা কি, এইচটা হচ্ছে গিয়ে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, আমরা সবাই জানি এটা হচ্ছে আমাদের প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। আর যে পি, পি হচ্ছে কি মোমেন্টাম অফ দ্য পার্টিকেল। এই মোমেন্টামকে আমরা কি লিখতে পারি, যদি পার্টিকেলটার মাস যদি এম হয় এবং যদি ভেলোসিটি যদি ভি হয়, তাহলে পি ইজ ইকাল টু এম ইন্টু ভি। ওকে, তাহলে এইটা হচ্ছে কি ডি ব্রগলি হাইপোথিসিস। তার মানে যে পার্টিকেলটা মুভ করছে তার সঙ্গে কিন্তু একটা অ্যাসোসিয়েটেড ওয়েভলেন্থ জেনারেট করছে, সেটা হচ্ছে কি ল্যামডা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ল্যামডা ইজ ইকাল টু এইচ বাই পি। এবার ডি ব্রগলির হাইপোথিসিস থেকে যেটা বলতে পারছি আমরা বেসিক্যালি কি, আমাদের যে অ্যাটম, যে নিউক্লিয়াসের সারাউন্ডিংয়ে কী হচ্ছে, ইলেকট্রন রিভলভ করছে, তাই না, একটা সার্কুলার পাথে রিভলভ করছে। তো ডি ব্রগলি বললেন যে যেহেতু এটা সীমাবদ্ধ এটা, তাহলে এখানে যে ওয়েভটা জেনারেট হবে সেই ওয়েভটা অবশ্যই স্থানু তরঙ্গ হবে, মানে স্টেশনারি ওয়েভ হবে। তো এই যে স্টেশনারি যে ওয়েভটা হবে, সেই স্টেশনারি ওয়েভটা অবশ্যই যে যতখানি পাথ যাবে এখানে টোটাল কিন্তু ওয়েভ, মানে টোটাল ওয়েভটা পাবো আমরা। তার মানে বেসিক্যালি এখানে যদি আমরা ওয়েভ লেন্থ দেখি, আমরা এই একটা ওয়েভ, রাইট, তাহলে এটা হচ্ছে পুরোটা ওয়েভ। তাহলে ওয়েভ লেন্থ কতখানি, এখান থেকে এইটুকুনি হচ্ছে আমাদের ওয়েভ লেন্থ। তাহলে এইরকম আমরা পূর্ণ ওয়েভ পাবো আমরা, মানে এইখানে কিন্তু কোনো ডিসক্রিট ওয়েভ পাওয়া যাবে না, কিন্তু মানে পুরোটাই কি পূর্ণ ওয়েভ পাবো আমরা। মানে ছবিটা আঁকলে ক্লিয়ার হয় ব্যাপারটা এইরকম। তাহলে এই একটা ওয়েভ, আবার এখান থেকে আমি যাই যদি এই আরেকটা ওয়েভ। ওকে, তাহলে এখান থেকে এইভাবে, তাহলে কি হচ্ছে এইখানে কিন্তু পূর্ণ আমরা ওয়েভ পাচ্ছি আমরা, তাই না। মানে এই একটা ওয়েভ লেন্থ, এই যে এইখান থেকে এইটুকুনি একটা ওয়েভ, এইখান থেকে এইটুকুনি আর একটা ওয়েভ, তাই না। তার মানে কি এইরকম কিন্তু ইন্টিজার ওয়েভ লেন্থ পাবো আমরা। মানে এই যে টোটাল যে অরবিটটা, এই অরবিটের যদি সার্কামফারেন্স যদি 2π ইন্টু আর হয়, আর হচ্ছে গিয়ে রেডিয়াস। ওকে, আরটা কি বেসিক্যালি এটা রেডিয়াস। তাহলে এই সার্কামফারেন্সটা কতখানি 2π আর, মানে পরিধি। তাহলে এই যে পরিধিটা সেটা কি হবে বেসিক্যালি এন ইন্টু ল্যামডা, মানে ইন্টিজার মাল্টিপল অফ ওয়েভ লেন্থ। এটাই বলছে ডি ব্রগলি হাইপোথিসিস, মানে ডি ব্রগলি অ্যাকচুয়ালি বলছে এটা আমাদের। হ্যাঁ, ইলেকট্রনটার যে ওয়েভ লেন্থ হবে সেই ওয়েভ লেন্থটা কেমন হবে বেসিক্যালি কি, এই যে টোটাল যে অরবিটটা রয়েছে সেই অরবিটটার ইন্টিগ্রাল মাল্টিপল অফ ওয়েভ লেন্থ। এই যে ইন্টিজার মাল্টিপল অফ ওয়েভ লেন্থ মানে যেখানে এই এনটা বেসিক্যালি কি 1 2 3 এইভাবে চলছে, ইন্টিজার মাল্টিপল। ওকে, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এবার যে কি বেসিক্যালি এই যে ওয়েভ লেন্থটা ল্যামডার ফর্ম আমরা জানি এইচ বাই পি হয়, তাই না। সো আমরা যদি পুট করে দিই তাহলে কী পাবো এখানে বেসিক্যালি 2π ইন্টু আর ইকুয়াল টু এন ইন্টু এইচ বাই পি। পি মানে কত আবার এম ইন্টু ভি, তাই না। তাহলে আমরা এটাকে এরকম লিখতে পারি না, 2π আর ইজ ইকাল টু এন ইন্টু এইচ ডিভাইডেড বাই এম ইন্টু ভি। ওকে, এটাকে যদি সিম্পলিফাই করে তাহলে কেমন হবে, এম ভিটাকে এদিকে নিয়ে আসি, তাহলে এম ভি ইন্টু আর দ্যাট ইজ ইকুয়াল টু এইচ বাই 2π, তাই না। তাহলে এম ভি আর মানে এল, তাহলে এটা এল ইকুয়াল টু, এটাই কি আবার এখানে একটা এন রয়েছে, সরি, তাহলে এন ইন্টু এইচ ক্রস। তাহলে এটাই তো ছিল আমাদের বোরের সেকেন্ড পস্টুলেট, তাই না, যেটা অ্যাঙ্গুলার মোমেন্টামের কোয়ান্টাইজেশন ফর্মটা দেখাচ্ছে। ওকে, সো যেখানে এল বেসিক্যালি কি এম ইন্টু ভি ইন্টু আর অ্যাঙ্গুলার মোমেন্টাম, আর এইচ ক্রস মানে হচ্ছে কি এইচ বাই 2π। ওকে, তাহলে আমরা কি বোরের
যে কোয়ান্টাম কন্ডিশনটা, এই বোরের কোয়ান্টাম কন্ডিশনটা আমরা কি ডি ব্রগলি হাইপোথিসিস থেকে প্রমাণ করতে পারি। এটা খুবই ইম্পর্টেন্ট। এবার আমরা দেখব যে অ্যাপ্লিকেশন অফ বোর থিওরি, মানে বোরের যে থিওরি বা পস্টুলেট দিয়েছিল তার অ্যাপ্লিকেশনগুলো কী হবে সেটা আমরা দেখব। ওকে, সো অ্যাপ্লিকেশন দেখবো আমরা, বোরস থিওরির অ্যাপ্লিকেশন কী হবে সেগুলো আমরা দেখব। মানে বেসিক্যালি আমরা কি এই যে অরবিটগুলো রয়েছে সেই অরবিটের রেডিয়াস বের করব, তারপরে অরবিটের মধ্যে যে ইলেকট্রনগুলো মুভ করছে তার ইলেকট্রনের ভেলোসিটি কত হবে সেটা দেখবো আমরা, তাহলে ওই ইলেকট্রনের টোটাল এনার্জি কত হবে সেগুলো আমরা দেখবো। ওকে, সো এক এক করে করা যাক। তো প্রথমে আমরা যেটা করতে চাইছি কি এনতম যে বোর অরবিট, মানে এনতম যে অরবিট বা বোর অরবিট, এনতম বোর অরবিটের আমরা রেডিয়াস বের করবো। ওকে, সো রেডিয়াস অফ দ্য এনথ, মানে এনতম যে বোর অরবিট তার রেডিয়াস আমরা বের করবো, এনথ বোর অরবিট। ওকে, বোরস অরবিট সেটাকে আমরা রিপ্রেজেন্ট করছি কি আর এন দিয়ে। ওকে, তাহলে এনতম বোর অরবিটের আমরা রেডিয়াস আমরা এখানে বের করবো, কি করে হয় সেটা দেখবো। ওকে, সো আমরা কি জানি, আমরা বোরের যে পস্টুলেট সেগুলো আমরা জানি। সো উই হ্যাভ অর উই নো, তো বোর্ডের যে ফার্স্ট পস্টুলেট বললো সেটা কি বলছে যে কুলম ফোর্সটা, কুলম অ্যাট্রাকশন ফোর্স, সেটা কি সেন্টিপিটাল ফোর্সের সাথে সমান হয়। তো মানে জেড ইন্টু ই স্কোয়ার ডিভাইডেড বাই 4πε0 ইন্টু আর এন স্কোয়ার, মানে কি এনতম অরবিটের রেডিয়াস ইকুয়াল টু এম ইন্টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই কি আর এন। এখানে যে ভি লিখলাম, ভিটা কি এনতম যে এনতম যে অরবিট, সে এনতম অরবিটে ইলেকট্রনের ভেলোসিটি, সুতরাং আমরা এখানে কি ভি এন দিয়ে রিপ্রেজেন্ট করবো, রাইট। তাহলে এটাকে আমি 1 নম্বর নাম দিলাম। অ্যান্ড এবং আমাদের কাছে আরেকটা কি আছে, সেকেন্ড পস্টুলেট আছে। সেকেন্ড পস্টুলেট কি বলছে যে অ্যাঙ্গুলার মোমেন্টাম এল, এল ইকুয়াল টু কি পাচ্ছিলাম আমরা এন ইন্টু এইচ ক্রস, রাইট। এল মানে কি আবার এম ইন্টু ভি এন ইন্টু আর এন ইকুয়াল টু এন ইন্টু এইচ ক্রস, তাই না। মানে এনতম অরবিটের কথা বলছি আমরা, তাহলে আমরা এখানে এটা লিখতে পারি। তাহলে এটা আমাদের কাছে সাপোজ 2 নম্বর। ওকে, তাহলে এই 1 নম্বর এবং 2 নম্বর এখানে আমরা সিম্পলিফাই করে কি করতে পারি, আমাদের যেহেতু আর এন বের করতে বলেছে তাহলে কি ভি এন এর ভ্যালুটা আমরা পুট করে দিতে পারি। তাহলে এখান থেকে আমি কি করতে পারি, ভি এনটা বের করতে পারি। তো ভি এন কত হবে বেসিক্যালি, ভি এন ইকুয়াল টু এন এইচ ক্রস ডিভাইডেড বাই এম ইন্টু আর এন হবে, তাই না। এখানে তো ভি এন স্কোয়ার দরকার, তাহলে এখানে আমরা কি করতে পারি, ভি এন এর স্কোয়ার নিতে পারি। সুতরাং ভি এন স্কোয়ার করে দিলাম ইকুয়াল টু, তাহলে কি হবে এখানে এন স্কোয়ার এইচ ক্রস স্কোয়ার ডিভাইডেড বাই এম স্কোয়ার আর এন স্কোয়ার, রাইট। তাহলে এইটাকে আমি 2a নাম দিলাম। তাহলে এই 2a আমি 1 নম্বরে পুট করতে পারি। সুতরাং ফ্রম 1 বাই পুটিং, সো উই গেট কি পাবো আমরা বেসিক্যালি z ইন্টু ই স্কোয়ার ডিভাইডেড বাই 4πε0 ইন্টু আর এন স্কোয়ার ইকুয়াল টু এম ডিভাইডেড বাই আর এন ইন্টু ভি এন স্কোয়ার, তার মানে কত আবার এন স্কোয়ার এইচ ক্রস স্কোয়ার ডিভাইডেড বাই এম স্কোয়ার আর এন তার হোল স্কোয়ার। তাহলে এখানে এই আর এন স্কোয়ার আর আর এন স্কোয়ার কেটে গেল, আর এন স্কোয়ার কেটে গেল, নো প্রবলেম। এখানে একটা এম, এখানে একটা এম কেটে গেল। ওকে, তাহলে এখানে আর এনটা পড়ে রয়েছে, তাহলে আমরা কি লিখতে পারবো এখানে, সো এই আর এন ইকুয়াল টু, তাহলে আর এনটা এদিকে নিয়ে আসলাম, তাহলে আর এন ইকুয়াল টু, তাহলে কি এইটুকুনি নিচে চলে আসবে, বেসিক্যালি এটা হবে না এন স্কোয়ার এইচ ক্রস স্কোয়ার ডিভাইডেড বাই এইটুকুনি কি নিচে আসবে, সুতরাং জেড ইন্টু ই স্কোয়ার, আর এখানে একটা এম রয়েছে সুতরাং এম থাকলো। ওকে, আর এইটুকুনি ওপরে যাবে, সুতরাং ইন্টু 4πε0। ওকে, তাহলে এটাকে যদি সিম্পল একটু ভালো করে লিখি আমরা, তাহলে আর এন ইকুয়াল টু 4πε0 এইচ ক্রস স্কোয়ার, এটাকে আমরা ভাঙতে পারি আবার, হ্যাঁ। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি বেসিক্যালি এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 2π তার হোল স্কোয়ার হবে। তাহলে 2π তার হোল স্কোয়ার তাহলে 4 হচ্ছে, ইন্টু পাই স্কোয়ার থাকছে, রাইট, ইন্টু জেড ইন্টু ই স্কোয়ার ইন্টু এম, আর এখানে কি পড়ে থাকছে ইন্টু এন স্কোয়ার। ওকে,
তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 4 4 কেটে যাবে, পাই পাই কেটে যাবে, তাহলে অ্যাকচুয়ালি কি থাকবে আর n ইকুয়াল টু 4 4 কেটে গেল, পাই পাই কেটে গেল, তাহলে ইপসাইলন 0 ইন্টু এইচ স্কোয়ার ডিভাইডেড বাই পাই ইন্টু জেড ইন্টু স্কোয়ার ইন্টু এম ইন্টু এন স্কোয়ার, রাইট? তাহলে এইটা হচ্ছে কি আমাদের আর এন এর ভ্যালুটা। তাহলে আর এন এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। এইবার এই যে এন এর মান যদি সাপোজ ইফ এন ইকুয়াল টু যদি 1 হয় তখন কি হবে? তাহলে আর এন মানে এন এর জায়গায় আমি 1 পুট করবো, তাহলে ইকুয়াল টুটা কি পাবো আমরা? ইপসাইলন 0 এইচ স্কোয়ার ডিভাইডেড বাই পাই ইন্টু জেড স্কোয়ার ইন্টু এম ইন্টু 1 স্কোয়ার, তাই না? তাহলে এটা আলটিমেট কি দেবে? সুতরাং আর 1 ইকুয়াল টু, সুতরাং এইটুকুনি থাকবে শুধু পড়ে, তাই না? এখানে জেড ইন্টু পাই ইন্টু এম ইন্টু স্কোয়ার, এই ভ্যালুটা মানে এখানে আমরা সব ভ্যালু জানি, এখানে আমরা সব ভ্যালু জানি শুধুমাত্র জেড বাদে, তাই না? তাহলে জেড বাদে আমরা সব ভ্যালু জানি আমরা। এবার যদি এটা ফর সাপোজ হাইড্রোজেন অ্যাটমের কথা যদি বলি, সো ফর হাইড্রোজেন অ্যাটম, ওকে, সো নাও ফর হাইড্রোজেন অ্যাটম, হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে কি হয়? হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে জেড মানে অ্যাটমিক নাম্বারটি কি 1 হয়, মানে একটাই প্রোটন থাকে, কোনো নিউট্রন থাকে না। তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি? আর 1 ইকুয়াল টু ইপসাইলন 0 ইন্টু এইচ স্কোয়ার ডিভাইডেড বাই পাই ইন্টু এম ইন্টু ই স্কোয়ার। এখানে সব ভ্যালু জানা, এইচ এর মান আমরা জানি, ইপসাইলন 0 পারমিটিভিটি, এটা আমরা জানি, ফ্রি স্পেসের পারমিটিভিটি এটা, পাই আমরা জানি, এম ইলেকট্রনের মাস আমরা জানি, ইলেকট্রনের চার্জ আমরা জানি। তাহলে এই ভ্যালুগুলো যদি সব পুট করি আমরা কি পাই? একটা ভ্যালু পাবো আমরা, সেই ভ্যালুটা হচ্ছে গিয়ে 0.53 অ্যাংস্ট্রম, ওকে। তাহলে এটাকে আমরা এই আর ওয়ানটাকেই রিপ্রেজেন্ট করা হয় এ নট দ্বারা। তাহলে আমি এখানে আর ওয়ানটাকে কি আমি এ নট দ্বারা রিপ্রেজেন্ট করলাম, সেটা ইকুয়ালটা কি বলবো আমি এখানে 0.53 অ্যাংস্ট্রম। তাহলে এই যে এইটাই হচ্ছে কি আমাদের বোর রেডিয়াস, কি গ্রাউন্ড স্টেটের রেডিয়াস। এটা এখানে জানা দরকার যে 1 অ্যাংস্ট্রম মানে কত। তাহলে 1 অ্যাংস্ট্রম মানে হচ্ছে গিয়ে 10⁻⁻10 মিটার, ওকে। তাহলে কতটা ছোট, তাহলে একটা অ্যাটম, তাহলে একটা অ্যাটমের যে সাইজ তাহলে কতখানি দেখতে পাচ্ছি আমরা 10⁻⁻10 মিটার, মানে একটা অ্যাটমের যে রেডিয়াস মানে ফার্স্ট যে অরবিটটা, মানে আমার যদি সাপোজ এটা নিউক্লিয়াস হয়, এটা যদি আমাদের যদি ফার্স্ট অরবিট হয়, এটা কি n ইকুয়াল টু 1, তাহলে এটা কত হবে? এটা বেসিক্যালি রেডিয়াসটা আমরা a নট বলতে পারি আমরা, মানে এটা আর ওয়ানটা। তাহলে এর ভ্যালুটা কত পাচ্ছি আমরা? এই অ্যাংস্ট্রম মানে 10⁻⁻10 মিটার এই অর্ডারে পাচ্ছি আমরা। তাহলে একটা অ্যাটমের যে সাইজ সেটা কতটা ছোট আমরা বুঝতেই পারছি, তাই না? ওকে, তাহলে সুতরাং আমরা এখানে বলতে পারবো ইন জেনারেল, সুতরাং আর এন এর ভ্যালু কত? সুতরাং আর এন ইকুয়াল টু, তাহলে এইটুকুনের ভ্যালু আমরা জানি, তাহলে বেসিক্যালি কত হবে? এটা 0.53, এখানে কি পড়ে থাকবে? এন স্কোয়ার বাই জেড। এটা ইন জেনারেল হয়ে দাঁড়ালো, যে কোনো অ্যাটমের ক্ষেত্রে এটা হচ্ছে। যদি আমাদের হাইড্রোজেন অ্যাটমের কথা বলে তাহলে কি জেড এর মান আমরা 1 বসিয়ে দেবো। এবার যদি গ্রাউন্ড স্টেটের কথা বলে, মানে n ইকুয়াল টু 1 মানে গ্রাউন্ড স্টেট, তাহলে n এর মান যদি আমি 1 পুট করি তাহলে গ্রাউন্ড স্টেট পাবো আমি। এবার n এর মান যদি 2 পুট করি তাহলে ফার্স্ট এক্সাইটেড হয়ে যাবে। মানে আমরা যদি এরকম যদি লিখি সাপোজ ইফ n ইকুয়াল টু যদি 2 বলি, এটা কি বেসিক্যালি এটা ফার্স্ট এক্সাইটেড স্টেট, তাই না? তাহলে এর ক্ষেত্রে কি হবে? এর ক্ষেত্রে সুতরাং R2 ইকুয়াল টু 0.53, এটা অ্যাংস্ট্রম, অবশ্যই অ্যাংস্ট্রম, এখানে অ্যাংস্ট্রম লিখে দিই আমি, এত অ্যাংস্ট্রম ইন্টু 2 স্কোয়ার, রাইট, ডিভাইডেড বাই জেড। এবার যদি হাইড্রোজেন অ্যাটম হয় তাহলে যেটা মানে আমি 1 পুট করবো, অসুবিধা নেই। তাহলে এটা কাটাকাটি করলে বা ক্যালকুলেশন করলে কী হবে? বেসিক্যালি 4 ইন্টু এটা হবে, তাহলে 4 ইন্টু 0.53 অ্যাংস্ট্রম ডিভাইডেড বাই জেড, তাহলে এটা পাবো আমরা। সো এইভাবে যাবে, ঠিক আছে, এইভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি আমরা। তো এটা আমাদের কাছে ইম্পর্টেন্ট। এটা আমাদের কি বেসিক্যালি এটা হচ্ছে কি বোর রেডিয়াস, nth অরবিটের রেডিয়াস। এবার এই যে ইলেকট্রনটা যে রিভলভ করছে, তো ইলেকট্রনটা টোটাল এনার্জি কত হবে সেটা আমরা দেখব, ওকে। সুতরাং কি লিখতে পারি আমরা? টোটাল এনার্জি অফ
the electron in nth orbit, right, মানে nth Bohr orbit, সেটাকে আমরা সাপোজ ক্যাপিটাল ই দিয়ে রিপ্রেজেন্ট করছি, রাইট। তাহলে nth যে বোর অরবিট, সেই nth বোর অরবিটে একটা ইলেকট্রনের টোটাল এনার্জি কত হবে সেটা আমরা এখানে বের করতে চাইছি। ওকে, তাহলে সিম্পল ব্যাপার। তো টোটাল এনার্জি মানে কি জানি আমরা? টোটাল এনার্জি বেসিক্যালি ডিফাইন করা হচ্ছে কি, কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জির সামেশন, এটা হচ্ছে টোটাল এনার্জিটা। তাহলে আমাদের কি কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জি বের করতে হবে। সো নাও প্রথমে কাইনেটিক এনার্জি দেখছি। একটা ইলেকট্রনের কাইনেটিক এনার্জি কি হবে? ইলেকট্রনের মাস যদি m হয়, ভেলোসিটি যদি v হয়, তাহলে আমরা কি লিখতে পারি, হাফ অফ mv স্কয়ার। এবার nth অরবিটে মুভ করছে, তাহলে nth অরবিটে ইলেকট্রনের ভেলোসিটি কি হবে, vn হবে, রাইট। তাহলে এটা আমরা লিখতে পারি। তাহলে আমাদের কি দরকার এখানে, vn স্কয়ার দরকার, তাই না? সো আমরা বোরের যে ফার্স্ট পস্টুলেট সেখান থেকে আমরা কি দেখেছিলাম, যে জেড ইন্টু ই স্কোয়ার ডিভাইডেড বাই 4πε0 ইন্টু আর এন স্কোয়ার ইকুয়াল টু কি এম ইন্টু ভিএন স্কোয়ার ডিভাইডেড বাই আর এন, এটা আমরা পেয়েছিলাম। তাহলে এখানে কি, এখান থেকে আমরা ভিএন এর ভ্যালু বের করতে পারি আমরা, মানে আমাদের ভিএন স্কোয়ার দরকার, তো এখানে ভিএন স্কোয়ারে আছে তাই বের করতে পারবো আমরা। তাহলে এখানে আর এন, এখানে একটা আর এন কেটে গেল, তাহলে আলটিমেট এখানে কি পড়ে থাকছে বেসিক্যালি, তাহলে ভিএন স্কোয়ার আমরা বের করতে চাইছি। তো সো ভিএন স্কোয়ার ইকুয়াল টু, তাহলে আমরা কি লিখতে পারি, জেড ইন্টু ই স্কোয়ার ডিভাইডেড বাই এমটা নিচে চলে আসবে, সুতরাং থাকবে পড়ে এখানে কি, তাহলে 4πε0 আর এন ইন্টু এম। তাহলে এই যে ভ্যালুটা, তাহলে এই ভ্যালুটা আমরা কি এখানে পুট করতে পারি। সুতরাং তাহলে এখানে কাইনেটিক এনার্জি কি হবে, সুতরাং ই কে ইকুয়াল টু হাফ অফ এম ইন্টু ভিএন স্কোয়ার, মানে কত আবার জেড ইন্টু ই স্কোয়ার ডিভাইডেড বাই 4πε0 আর এন ইন্টু এম। আবার এখানে এম, আবার এখানে একটা এম, তাহলে এম কেটে গেল, তাহলে আলটিমেট এখানে কি পড়ে থাকছে, সুতরাং ই কে মানে কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন ইকুয়াল টু জেড ইন্টু ই স্কোয়ার ডিভাইডেড বাই, এই 2 আর 4 গুণ করলে 8 হচ্ছে, সুতরাং 8 ইন্টু πε0 ইন্টু আর এন। তাহলে এইটা পড়ে থাকছে, এটাকে আমি 2 নম্বর নাম দিলাম। তাহলে কাইনেটিক এনার্জি আমাদের এটা পেলাম আমরা, এবং আমাদের আরেকটা কি দরকার, পোটেনশিয়াল এনার্জি দরকার, তাই না? তাহলে পোটেনশিয়াল এনার্জি বের করতে হবে। সুতরাং তাহলে পোটেনশিয়াল এনার্জিকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করেছি, ইপি দিয়ে রিপ্রেজেন্ট করেছি, রাইট। এবার এইখানে ছিল নিউক্লিয়াস আমার, তাই না? এইখানে ইলেকট্রনগুলো রিভলভ করছে। সাপোজ এই রেডিয়াসটা কতখানি, আমি বললাম আর এন, মানে এটা nth অরবিট, এটা কি nth অরবিট, রাইট। তাহলে এখানে কি রয়েছে, ইলেকট্রন রয়েছে এখানে। ওকে, এই ইলেকট্রনটা রিভলভ করছে ভি ভেলোসিটি নিয়ে, মানে nth অরবিটে, সুতরাং ভিএন হবে। তাহলে এই যে নিউক্লিয়াসটার যে চার্জ সেটা কত, জেড ইন্টু ই, তাই না? তাহলে এই যে নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসটার জন্য এই যে পয়েন্ট, যেখানে বলছে পি পয়েন্ট, তাহলে পি পয়েন্ট একটা পোটেনশিয়াল রয়েছে। সেই পোটেনশিয়ালটা কত, সেটাকে যদি আমরা ভি দিয়ে রিপ্রেজেন্ট করি, সেটা কী হবে, চার্জ বাই 4πε0 ইন্টু আর হয়। চার্জ কত, জেড ইন্টু ই ডিভাইডেড বাই 4πε0 ইন্টু আর এন, এটা হচ্ছে কি পোটেনশিয়াল। তাহলে এখানে যদি একটা চার্জ পার্টিকেল নিয়ে আসা হয়, মানে ইলেকট্রন রয়েছে এখানে, তাহলে এই ইলেকট্রনের উপরে এইটার কি হবে, পোটেনশিয়াল এনার্জি হবে। সুতরাং পোটেনশিয়াল এনার্জি তাহলে কী হবে এখানে বেসিক্যালি, চার্জ মানে এর চার্জ ইন্টু এর চার্জ। তাহলে এর চার্জ কত, জেড ইন্টু ই, কিন্তু ইলেকট্রনের চার্জ তো নেগেটিভ, তাহলে আমরা এখানে কি লিখবো, মাইনাস ই, রাইট, ডিভাইডেড বাই 4πε0 ইন্টু আর এন। তাহলে এইটা হচ্ছে কি আমাদের কি হচ্ছে, পোটেনশিয়াল এনার্জি হচ্ছে, রাইট। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, জেড ই ইন্টু মাইনাস ইলেকট্রনের চার্জ ডিভাইডেড বাই 4πε0 ইন্টু আর এন। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কী পাবো আমরা, সো মাইনাস জেড ইন্টু ই স্কোয়ার ডিভাইডেড বাই 4πε0 ইন্টু আর এন। তাহলে এইটা পাচ্ছে আমাদের কি, পোটেনশিয়াল এনার্জি, রাইট। তাহলে এটাকে আমি নাম দিচ্ছি 3। তাহলে 2 নম্বর ইকুয়েশনে পেয়েছি কাইনেটিক এনার্জি, 3 নম্বর ইকুয়েশনে পেলাম পোটেনশিয়াল এনার্জি। তাহলে টোটাল এনার্জি কি বলছে, টোটাল এনার্জি বলছে কি, পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি সামেশন। তাহলে আমরা সুতরাং লিখতে পারি না এরকম, সুতরাং টোটাল এনার্জি অফ দ্য ইলেকট্রন সেটা কি হবে, ই ইকুয়াল টু
ইকে প্লাস ইপি। তাহলে ইকে এর ভ্যালু কত? ইকে মানে হচ্ছে কি এটা, সুতরাং জেড স্কোয়ার ডিভাইডেড বাই 8 পাই ইপসাইলন 0 ইন্টু আর এন প্লাস ইপি মানে কত আবার? ইপি মানে মাইনাস এটা, তাই না? সুতরাং মাইনাস জেড ইন্টু স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই ইপসাইলন 0 ইন্টু আর এন। তাহলে এখানে আমরা কি করতে পারি? বেসিক্যালি এখান থেকে আমরা এরকম লিখতে পারি না, জেড স্কোয়ার সবার মধ্যে রয়েছে, সুতরাং জেড স্কোয়ারটাকে আমি কমন নিলাম। ওকে, এখানে আমি কি কমন নিতে পারি? বেসিক্যালি 4 পাই ইপসাইলন 0 ইন্টু আর এন কমন নিতে পারি, তাই না? তাহলে 4 পাই ইপসাইলন 0 ইন্টু আর এন কমন নিলাম। তাহলে কি পড়ে থাকছে? বেসিক্যালি এখানে পড়ে থাকছে 1/2, রাইট? মাইনাস এই যে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, আর এখানে পড়ে থাকছে 1, তাহলে হাফ মাইনাস 1, তাহলে সেটা কত হয় আবার? এটা মাইনাস হাফ হয় না? তাহলে আমরা এখানে কি লিখতে পারি? বেসিক্যালি তাহলে মাইনাস হাফ থাকছে, তাহলে বেসিক্যালি এটা হচ্ছে তো জেড স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই ইপসাইলন 0 ইন্টু আর এন ইন্টু মাইনাস হাফ, কারণ হাফ মাইনাস 1 মানে মাইনাস হাফ হবে। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে পরে এখানে পাবো কি মাইনাস জেড ইন্টু স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই ইপসাইলন 0 ইন্টু আর এন। এখানে যেহেতু 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হচ্ছে, তাহলে এখানে কি 4টা কি হয়ে যাবে? 8 হয়ে যাবে, রাইট? তাহলে এটা হচ্ছে এখানে, তাহলে এইটা হচ্ছে কিন্তু আমাদের কি টোটাল এনার্জিটা, তাই না? এখানে আর এন রয়েছে, তাহলে আর এন এর ভ্যালু আমরা আবার জানি, তাহলে আর এন এর ভ্যালু আমরা এখানে পুট করে দিতে পারি। সো আর এন এর ভ্যালু কত আমরা বের করেছিলাম? 8 হচ্ছে কি আমাদের আর এন এর ভ্যালু, রাইট? তাহলে এটা আমরা এখানে পুট করতে পারি। সুতরাং তাহলে পুট করলে কি হবে? তো যেহেতু আমরা আর এন এর ভ্যালু জানি, সুতরাং আর এন এর ভ্যালু কত বলছে? ইপসাইলন 0 ইন্টু এইচ স্কোয়ার ইন্টু এন স্কোয়ার ডিভাইডেড বাই পাই ইন্টু এম জেড ইন্টু স্কোয়ার, এটা হচ্ছে কি আর এন এর ভ্যালু। তাহলে এটা আমরা এখানে বসিয়ে দিতে পারি। সুতরাং ই ইকুয়াল টু মাইনাস জেড ইন্টু স্কোয়ার ডিভাইডেড বাই 8 পাই ইপসাইলন 0 ইন্টু 1 বাই আর এন এ। তাহলে 1 বাই আর এন, তাহলে এটা উল্টে যাবে না? সুতরাং এটা হবে কি পাই ইন্টু এম জেড ইন্টু স্কোয়ার ডিভাইডেড বাই ইপসাইলন 0 ইন্টু এইচ স্কোয়ার ইন্টু এন স্কোয়ার। তাহলে এখানে আলটিমেট কি এসে দাঁড়াচ্ছে? যে মাইনাস জেড জেড গুণ করলে কি হচ্ছে? জেড স্কোয়ার হচ্ছে, ই গুণ করলে পরে ই টু দি পাওয়ার 4 হচ্ছে, রাইট? আচ্ছা, এখানে একটা পাই এখানে একটা পাই কেটে গেল, তাহলে এখানে পড়ে থাকছে কি এম ডিভাইডেড বাই এখানে কি হচ্ছে? তাহলে 8 ইপসাইলন 0 দুটো রয়েছে, তাহলে ইপসাইলন 0 স্কোয়ার হচ্ছে এখানে, আর এইচ স্কোয়ার হচ্ছে ইন্টু এন স্কোয়ার হচ্ছে। তাহলে এইটা হচ্ছে আমাদের কি টোটাল এনার্জি, রাইট? তাহলে এখানে আলটিমেট আমরা এটাকে এইভাবে লিখতে পারি। সুতরাং টোটাল এনার্জি ই ইকুয়াল টু মাইনাস অফ ই টু দি পাওয়ার 4 ইন্টু এম ডিভাইডেড বাই 8 ইপসাইলন 0 স্কোয়ার ইন্টু এইচ স্কোয়ার ইন্টু কি হবে? জেড স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার, তাই না? এটা পাচ্ছি আমরা। তাহলে এইখানে যে এনার্জিটা পেলাম এটা কি nth অরবিটের এনার্জি, তাহলে এটাকে আমরা ই এন দিয়ে রিপ্রেজেন্ট করছি, রাইট? এবার সাপোজ একই রকম ভাবে যদি n ইকুয়াল টু যদি 1 হয়, ইফ n ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে সেটা কি বলে? আমরা সেটাকে গ্রাউন্ড স্টেট বলে আমরা, রাইট? আচ্ছা, আমাদের গ্রাউন্ড স্টেট, তাহলে গ্রাউন্ড স্টেটে এনার্জি কত হবে? সুতরাং গ্রাউন্ড স্টেটে যে এনার্জিটা হবে সেটা কত? ই ইজ ইকুয়াল টু মানে n এর মান 1, সুতরাং E1 লিখবো আমরা। সো E1 ইকুয়াল টু কি লিখবো আমরা? মাইনাস ই টু দি পাওয়ার 4 ইন্টু এম ডিভাইডেড বাই 8 ইপসাইলন 0 স্কোয়ার এইচ স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার ডিভাইডেড বাই 1 স্কোয়ার, রাইট? এবার একই রকমভাবে ফর হাইড্রোজেন অ্যাটম আমরা কি বলছি? সাপোজ ফর হাইড্রোজেন অ্যাটম, তাহলে হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে কি হয়? হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে জেড ইজ ইকুয়াল টু 1 হয়। সুতরাং তাহলে আমরা কি লিখতে পারবো? সুতরাং আমরা লিখতে পারবো যে E1 ইকুয়াল টু মাইনাস ই টু দি পাওয়ার 4 ইন্টু এম
ডিভাইডেড বাই 8 ইপসাইলন 0 স্কয়ার এইচ স্কয়ার, তাহলে 1 স্কয়ার বাই 1 স্কয়ার মানে 1ই হচ্ছে, তাহলে এইটুকুনে ভ্যালু আমরা পাচ্ছি। এইখানেও এই সব ভ্যালুগুলো জানা, e⁴ e মানে ইলেকট্রনের চার্জ, m মানে ইলেকট্রনের মাস, ইপসাইলন 0 পারমিটিভিটি ইন ফ্রি স্পেস, h হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। তাহলে এই ভ্যালুগুলো যদি আমরা পুট করি এখানে, তাহলে কি পাবো আমরা বেসিক্যালি এইরকম একটা ভ্যালু পাবো আমরা, -13.6 ইলেকট্রন ভোল্ট, রাইট। তাহলে এইটা হচ্ছে কি আমাদের কি গ্রাউন্ড স্টেটের কি এনার্জি। তাহলে এই যে গ্রাউন্ড স্টেট মানে এটা যদি আমাদের নিউক্লিয়াস হয়, তাহলে এইটা আমাদের গ্রাউন্ড স্টেট, সাপোজ n = 1, তাহলে এটা গ্রাউন্ড স্টেট। তাহলে এই গ্রাউন্ড স্টেটে ইলেকট্রনের যে টোটাল এনার্জি সেটা কত, নাকি -13.6 ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, ইলেকট্রন ভোল্টের আর জুলের মধ্যে রিলেশনটা কি সেটা আমরা সবাই জানি। বেসিক্যালি কি 1 ইলেকট্রন ভোল্ট সেটা মানে কত, 1.6 × 10⁻⁻19 কুলম্ব। ওকে, মানে কুলম্ব হয়, আর 1 ভোল্ট মানে এখানে ভোল্ট থাকে, তাহলে কুলম্ব ইন্টু ভোল্ট মানে সেটা কি জুল হয়। মানে আমরা এখানে লিখতে পারবো 1.6 × 10⁻⁻19 জুল। তাহলে এটা হচ্ছে কি আমাদের 1 ভোল্ট ইকুয়াল টু পাই আমরা। ওকে, যেহেতু আমরা এখানে খুবই মানে স্মল সিস্টেমে কাজ করছি আমরা, তার জন্য আমরা কি এনার্জির ইউনিটটা কি ইলেকট্রন ভোল্টে রিপ্রেজেন্ট করি। ওকে, এই জুল বাদে আমরা ইলেকট্রন ভোল্টে রিপ্রেজেন্ট করি। তাহলে এটা হচ্ছে আমাদের কি গ্রাউন্ড স্টেটের এনার্জি। তাহলে ইন জেনারেল তাহলে কি হবে, সুতরাং EN সেটা কত হবে, তো -13.6 ইলেকট্রন ভোল্ট, ওকে, ইনটু কি Z² ডিভাইডেড বাই n² ইলেকট্রন ভোল্ট। তাহলে এইটা হচ্ছে কি আমাদের কি ইন জেনারেল এনার্জির ফর্মুলা। ওকে, এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আমরা দেখতে পাচ্ছি যে n² কিন্তু ডিভাইডেড ফর্মে রয়েছে, তাই না। তার মানে n এর মান যত বাড়বে এই টোটাল ভ্যালুটা তত কি হবে, কমবে। আবার নেগেটিভে কম, নেগেটিভ কম, মানে নেগেটিভ যত কম হবে তত ভ্যালুটা বেশি হবে না। মানে আমাকে যদি বলে কেউ -100 আর -10 কে বড়, কে বড়, নিশ্চয়ই এটা বড়, মানে গ্রেটার দেন হবে এটা, তাই না। -100টা ছোট -10 থেকে, এখানে তাই হচ্ছে। এখানে কি আমি যদি n এর মান যদি বাড়াই, মানে ডিনোমিনেটর যদি বেড়ে যায়, মানে নিচেরটা যদি বাড়ানো হয়, তাহলে কি মানে 1 সাপোজ নিচে আমি বাড়ানো হলাম, ইনফিনিটি করে দিলাম, তাহলে এটা কি হচ্ছে, 0 হয়ে গেল না। এটা মানে নিচে বাড়ালে পরে কি হচ্ছে, টোটাল ভ্যালুটা কি হয়, কমতে থাকে। তাহলে টোটাল ভ্যালু তো কমতে থাকছে এখানে। এবার যেহেতু এখানে নেগেটিভ রয়েছে, তাহলে নেগেটিভ কম, তাহলে আবার টোটালটা কি হচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। তাহলে যত n এর মান বাড়ছে এনার্জি তত কি হচ্ছে, বাড়ছে, তাই না। n এর মান বাড়লে কিন্তু এনার্জি কি বাড়ছে। এখানে কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল রয়েছে, তার মানে এটা নয় যে n এর মান বাড়লে পরে তার মানে এর মান কমবে, তা কিন্তু হচ্ছে না। এখানে ফিজিক্সটা ভালো করে বুঝতে হবে, কারণ কি এটা যদি বাড়ে তাহলে পুরোটা কমছে, আবার নেগেটিভে কম মানে আবার বেশি। তার মানে যত n এর মান বাড়বে তত কি হচ্ছে, এনার্জিটা কি হচ্ছে, বাড়ছে, রাইট। তো আজকে এই পর্যন্তই থাক, নেক্সট দিন আমরা এরপর থেকে আরও ডিটেলস আলোচনা করব আমরা। ওকে, সো থ্যাংক ইউ।